সামনে ওই কাঁচা বাড়িটা, ওখানে ঠাকুর দেখতে পাচ্ছ। এই আম গাছটা ঠাকুর নিজে পুঁতেছিলেন। দেখতে পাচ্ছ কত বড় হয়েছে এই আম গাছটা। বর্গী আমলের বিষ্ণু মন্দির, যেখানে ঠাকুর এসে লুকে বসে থাকতেন এবং মা কালীর ছবি আঁকতেন এবং জপ ধ্যান করতেন। ওর উপরেও বাড়ি আছে, নিচেও বাড়ি আছে। যে রামকৃষ্ণ মঠ আছে সেটা, আর এদিকে হলো হালদার পুকুর রয়েছে, সামনের দিকে হালদার পুকুর। দেখছো আমি চলে এসেছি গোঘাট স্টেশনে। আর তোমরা গোঘাট স্টেশনে কী করে আসবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। দেখছো এখন আমি সকাল সকাল চলে এসেছি, এখন শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন ট্রেন ধরবো হাওড়া গোঘাট লোকাল। হাওড়া থেকে ছাড়ার টাইম হলো 7:25, আর এখানে আসার টাইম 8:02। কিন্তু আগে থেকেই চলে এসেছি, এখন বাজে সবে 7:13 বাজে। এখনও প্রায় 1 ঘন্টার মতন দাঁড়াতে হবে, তাতেই স্টেশনে ভিড় দেখতে পাচ্ছ। এই অবস্থা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমি যাচ্ছি জয়রামবাটি আর কামারপুকুর ঘুরতে। যা হোক, এই জয়রামবাটি কামারপুকুর তোমরা একদিনে ঘুরে আসতে পারো, বা মনে করো থাকবো একদিন থেকে পরের দিনও দেখে আসবো, সেটাও পারো। যা হোক, আমি একদিনের হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও আমি এখানকার হোটেল বা ধর্মশালা সেটাও দেখাবো। এখন আমি বলি তোমরা কামারপুকুর জয়রামবাটিতে কি করে যেতে পারো। তোমরা বাই সড়ক যেতে পারো। আমি ট্রেনে গিয়েছি, সেই ট্রেনের গল্পটাই তোমাদের সঙ্গে করছি। আমি হাওড়া গোঘাট লোকালে গিয়েছি, আমি শেওড়াফুলি থেকে উঠেছি। এই ট্রেন হাওড়া থেকে সেরেছিল 7:25 এবং শেওড়াফুলিতে পৌঁছানোর টাইম ছিল 8:04। যাক, এই ট্রেনে আমি গেছি। এই ট্রেনে তোমরা গোঘাট যেতে পারো, আর না হলে তোমরা তারকেশ্বর থেকে তারকেশ্বর গোঘাট লোকালেও তোমরা গোঘাট যেতে পারো। আপাতত গোঘাট লোকালে উঠে গেছি। এটা 8:02 গোঘাট লোকাল ছিল, উঠে গেছি। এখন গোঘাটে আমাদের এক বন্ধু অবজোর সঙ্গে দেখা হয়ে গেল। অবজোর সঙ্গে দেখা হয়ে গেল। এখন যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি হলো কামারপুকুর আর জয়রামবাটি। চলে এসেছি গোঘাট লোকালে। এখন চলে এসেছি তারকেশ্বরে রয়েছি এখন আপাতত। তোমরা যদি মনে করো এখান থেকে নেবে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে পারো, ঠিক আছে। আমি রয়েছি আপাতত তারকেশ্বরে, তো বললাম। এখন এই ট্রেনটা ছাড়বে হলো 9:10-এ, এখান থেকে গোঘাট যাবে। এই অবস্থা আপাতত রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, শুনে নিলে নিশ্চয়ই গোঘাট স্টেশনে তোমরা কী করে আসবে। গোঘাট স্টেশনে এইভাবে আসবে। এখান থেকে তোমরা কামারপুকুর জয়রামবাটি দু জায়গায় যেতে পারো। কীভাবে যাবে সেটা এবার দেখাবো। চলো এবার যাওয়া যাক। টোটো বা অটো যা হোক কিছু ধরবো, ধরে যাবো জয়রামবাটি আর কামারপুকুর। আমরা ট্রেন থেকে নামলাম, নেবে যেদিক এসছে ঠিক সেই দিকে একটু এগিয়ে আসছে। দেখতে পাচ্ছি এরকম একটা বোট রয়েছে যার সামনে, বোটের সামনে দিয়ে রাস্তা রয়েছে, ওখান থেকে নামতে হবে। স্টেশন থেকে সোজা নেমে যাচ্ছি, এখান থেকে অটো ধরবো। কত জয়রামবাটি? 50 টাকা করে। আর শেয়ারে 50 টাকা। জয়রামবাটি আর কামারপুকুর কেমন রেট আছে এখন তোমাদের এখানে? জয়রামবাটি গেলে 50, কামার মিশন গেলে 30। আমি চলে এসেছি কামারপুকুরে। গোঘাট থেকে আমি টোটো যদি রিজার্ভ করে 100 টাকা নেবে, যদি অনেকে হয় তাহলে 30 টাকা করে পার পার্সন নেবে। যা চলে এসেছি এখন আমি কামারপুকুর। দেখতে পাচ্ছি যে কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ আছে সেটা, আর এদিকে হলো হালদার পুকুর রয়েছে, সামনের দিকে হালদার পুকুর। যাক, আমি এখন মানে ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, সেই জন্য আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না ভেতরে। তোমাদের শুধু জাস্ট দেখিয়ে দেবো এখান থেকে দূর থেকে, আর কখন কি খোলা থাকবে সেটাও বলে দিই। তোমরা দেখছো এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6:30, 11:30 এবং বিকেলবেলা 3:30, 8:30। এটা হলো খোলা থাকার টাইম রামকৃষ্ণ মিশনে। এই যে দেখতে পাচ্ছি এরকম ধরনের। আর ভেতরে তো বললাম নিয়ে যা বারণ আছে। আর সামনে দেখতে পাচ্ছ জয়রামবাটি আর কামারপুকুর আসলে এই পয়েন্টগুলো তোমরা দেখতে পারবে। টোটাল 17টা পয়েন্ট আছে। সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে যেটা পাকা ঘর আছে, ওটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের কুলো ঠাকুর, ওখানে অবস্থান করছে। আর সামনের বাড়িটা, সামনে ওই কাঁচা বাড়িটা, ওখানে ঠাকুর থাকতেন। দেখতে পাচ্ছ এই আম গাছটা ঠাকুর নিজে পুঁতেছিলেন। দেখতে পাচ্ছ কত বড় হয়েছে এই আম গাছটা।
আর এই পাশটায় না ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এই কুড়ে ঘরগুলো দেখছো, কুড়ে ঘরের পাশে আম গাছের পাশেই ঢেকিঘর, যেখানে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। 1836 সালে 18ই ফেব্রুয়ারি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ওই ঢেকিশালে। আর সামনে যেটা দেখছো এটা ওদের রন্ধন ঘর, মানে রাঁধবার ঘর। তোমরা দেখতে পাচ্ছ একটা আমি পবিত্র পুকুর, সেটা তোমাকে দেখাবো। এটা হলো হালদার পুকুর। সামনে দেখতে পাচ্ছ আমি হালদার পুকুর, ঠিক মঠের উল্টো দিকেই হলো এই হালদার পুকুর। ঠিক আছে, এখানে হালদার পুকুর, মা এখানে চান করতেন। সামনে যে পুকুরটা দেখছো এটা হলো হালদার পুকুর। এখানে পরমহংস রামকৃষ্ণদেব স্নান করতেন। যখন কামার পুকুরে আসতেন তখন এখানে স্নান করতেন, আর সারদামাও এখানে স্নান করতেন। দূরে দেখতে পাচ্ছ মহিলাদের জন্য ওইটা ঘাট আছে, আর এদিকে পুরুষদের জন্য। এইগুলি দেখার মধ্যেই তোমরা এখানকার প্রসাদের কুপন গ্রহণ করবে। কুপনের মূল্য আমার কাছ থেকে নিয়েছিল 40 টাকা। আর 11:30 পর মঠ বন্ধ হওয়ার পর প্রসাদ ঘরে প্রসাদ খাওয়ায়। ছেলেদের লাইন আলাদা এবং মেয়েদের লাইন আলাদা। ভাত, ডাল, মিক্স একটা ভেজ, আলু সয়াবিনের এক তরকারি, চাটনি আর পায়েস দিয়েছিল আমাদেরকে। নিবাস, এখানে তোমরা যদি মনে করো থাকবো না থেকে শুধু একদিনে ঘুরবো, এখানে বিশ্রাম নিতে পারো। দেখতে পাচ্ছি এরকম ধরনের, দেখো এরকম ধরনের জায়গা আছে, টয়লেট সব ব্যবস্থা। দেখছো কামারপুকুর আসলে কামারপুকুরের সাইট সিন করতে হবে। সেই সাইট সিন করার জন্য আমি দাদা টোটো ঠিক করে নিয়েছি। এখানে সাইট সিন করবো। টোটাল 12টা পয়েন্ট দেখাবে, সেটাই দেখবো, তোমাদেরকে সেটা দেখাবো। আমি তোমাদেরকে নিয়ে এসেছি সীতানাথ পায়েনের বাড়ি। এখানে প্রতি শিবরাত্রি একটি করে নাটক হতো। কোনো এক শিবরাত্রির দিন নাটকের শিব অনুপস্থিত থাকায় সেই জায়গায় গদাই অভিনয় করে শিবের চরিত্র। এই শিবের চরিত্রে অভিনয় করতে করতে তৃতীয়বার ভাব সমাধি নেয় গদাধর ওরফে পরমহংস রামকৃষ্ণদেব। তোমরা সীতানাথ পায়েনের বাড়িতে রয়েছে এখন। এই ঠাকুরের একটু মন্দির, হলো বেনু পুকুর, সেটা রাত্রিতে শিবপালা হয়। এবার যার শিবপালা করার কথা ছিল সে অসুস্থ হয়ে পড়ায়, তো কাকে দিয়ে শিবের পালাটা করাবে, সবাই গোদাইকে দেখে পছন্দ হলো। এই গোদাইকে শিব সাজিয়ে যখন স্টেজে তুলে দিয়েছে তখন তিনি অচেতন হয়ে পড়লেন হঠাৎ। আবার মাথায় জল টল দিয়ে শিব শিব নাম করে ওম নমঃ শিবায় করে তারপরে তারা জ্ঞান ফিরে পেয়ে হলো। এটাই তাই নাট্যমঞ্চ, এটাই এখানে যাত্রাটা হতো। ওনার অহংকার ছিল যে বাড়ির মেয়েদের মুখ বাইরে কোনো পুরুষরা দেখতে পারবে না। গোদাই বললো ঠিক আছে, তো দর্পাবি চূর্ণ করবো। দিয়ে আমাদের এখানে শনিবার মঙ্গলবার হাট হয়। একদিন হাটের দিনে তাঁতি বউ সেজে সন্ধ্যেবেলায় ঢুকে বলছে আমার সাথীরা সব চলে গেছে, রাত হয়ে গেছে, আমি একা বাড়ি ফিরতে পারছি না, আমার রাতটা একটু আশ্রয় দেবে। কীভাবে আমি বললাম ঠিক আছে ভিতরে যাও। তখন ভিতরে গেছে, যে মেয়েদের সঙ্গে গানে নাচে মেতে গেছে। যত রাত হচ্ছে ওনার দাদা রামেশ্বর ওই পুরনো পাঁচির থেকে গোদায় করে রাখছে। ঠাকুরা থাকতে না পেরে শাড়ি ফাড়ি বগলে করে নিয়ে ছুটে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে যাচ্ছে, দেখ রে বেটা দেখ, তুই বলেছিলি মেয়েদের মুখ বাইরে কোনো পুরুষ দেখতে পারবে না, আমি তো দর্প চূর্ণ করে গেলাম। আচ্ছা, এটা লাহা বাড়ির দুর্গা মণ্ডপ, আর এটা হলো লাহা বাড়ির দুর্গা মণ্ডপ। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে নিজে হাতে মা দুর্গার চক্ষুদান করতেন না, তাই তো? দেখতে পাচ্ছ এখানে শ্রী রামকৃষ্ণদেব মাকে চক্ষুদান করতেন এই জায়গায় এসে। এখন তো প্রতি বছর হয়, ওরা এসে খাওয়া দাওয়া সব একসাথে একসঙ্গে ঘরে সব। এই পাঠশালায় ঠাকুর পড়াশোনা করতেন। মাস্টারমশাই যখন যোগ করাচ্ছেন তখন বললো ঠিক আছে, যখন বিয়োগ করাচ্ছেন তখন বলছি আমি তো পড়াশোনা করবো না। কেন না, যোগ মানে ঠাকুরের সঙ্গে যোগাযোগ, আর বিয়োগ মানে বিচ্ছেদ। পড়াশোনা হ্যাঁ, বিচ্ছেদ আমি করবো না। তাই কী করতেন, পড়ার নাম করে পেছনে চলে যেতেন বিষ্ণু মন্দিরের পেছনে, যে মা কালীর ছবি আঁকতেন আর জপ ধ্যান করতেন। আমি একটু পরে আমাদের বিষ্ণু মন্দির দেখাবো। সামনেই দেখতে পাচ্ছ লাহাদের পাঠশালা। এই পাঠশালার টোটাল 56টি খুঁটি আছে। আগে তো খড়ের চাল ছিল, খড়ের চাল নষ্ট হওয়ার পর এখন টিন দিয়েছে। এটা দেখতে পাচ্ছ পাঠশালা। এখানেই হলেন আমাদের পরম পূজনীয় শ্রী রামকৃষ্ণদেব পড়াশুনো করতেন। এই যে অবস্থা দেখতে হচ্ছে, এই যে এখানে মাস্টারমশাই ছিলেন যদুনাথ সরকার ও ছাত্র ছিলেন গদাই। রাস উৎসব পালন হয়, আর রাসে হ্যাঁ প্রতি বছর মূর্তি হয়, ওখানে দেখাবো একটু পরে। প্রতি বছরই নতুন নতুন মূর্তি তৈরি হয়। দেখছো এটা হলো লাহারদের রাজমঞ্চ। দেখছো এখানে পরম পুজো দেখতে পাচ্ছ। এখানে শ্রী রামকৃষ্ণ এখানে পড়াশোনা করেছিল এই পাঠশালায়। সেখানে আমি এসেছি, মানে আমি নিজেকে ধন্য মনে করছি। এই পাঠশালাতে আমি ঘুরে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছ এরকম ধরনের পাঠশালা, দেখো এখন এরকমভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে। এই যে হ্যাঁ এডিট করি। চ্যানেল হ্যাঁ চ্যানেল হাই গাইস নাম হলো অরূপ নন্দী। হাই গাইস ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে ইউটিউব চ্যানেল। ও বাবা, সবাই ইউটিউবার হয়ে যাচ্ছে রে। ইউটিউবার সবাই ইউটিউবার। দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। করতেই হবে নাকি? হ্যাঁ করব হ্যাঁ সবাই করে নিও। আগে দাও। আর কি সব লিখছে এটা? এই যে টোটো পার্কিং এখানে। ও অরূপ লিখেছো? ওরো এই যে টোটো তোমাদের তো লাহাদের শেষ জমিদার ধর্মদাস লাহা মহাশয়। দেখতে পাচ্ছ এটা বাড়ি। এই যে এনার একটা দেখতে পাচ্ছ লাহাদের বিষ্ণু মন্দিরে ঢুকছি। মন্দির বলো বর্গী আমলের বিষ্ণু মন্দির, যেখানে ঠাকুর এসে লুকে বসে থাকতেন এবং মা কালীর ছবি আঁকতেন এবং জপ ধ্যান করতেন। ওর উপরেও বাড়ি আছে, নিচেও বাড়ি আছে। যখন বর্গীরা আক্রমণ করতো তখন লাহাদের সব জমিদার ছিল, তখন তো সব সম্পত্তি নিয়ে নিচে চলে যেতেন। কেন নিচে মানে অন্য জায়গায় যেতেন না? এখানে সুরঙ্গ ছিল, অন্য জায়গায় বেরিয়ে যেতেন আর কি। আমি শুনেছি বর্গীরা মন্দিরে মানে আক্রমণ করতেন। হ্যাঁ সেটা একদম। এগুলো হচ্ছে রাসের ছবি, প্রতি বছর রাস উৎসবে ছবিগুলো হয়। সেখানে বিষ্ণু মন্দিরের তলায় কিন্তু একটা ঘর আছে, যেখানে লাহারা যদি বর্গী আক্রমণ হতো সেই আক্রমণের থেকে বাঁচার জন্য ওখানে তাদের গয়নাপত্র সব নিয়ে ওখানে চলে যেতেন। এই যে বিষ্ণু মন্দির। এখানে কিন্তু রামকৃষ্ণদেব যখন পড়াশোনা ভালো লাগতো না তখন এখানে এসেই কিন্তু ছবি আঁকতেন।
এখানে রামকৃষ্ণদেব কোনো না কোনো সময় এসে থাকতেন, তেমন জায়গায় আমিও এসেছি। আমার খুবই পরম সৌভাগ্য, আর সেই সৌভাগ্যের কিছুটা অংশ তোমাদের দেখার মাধ্যমে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায়। আর দেখো এই মন্দিরে এরমভাবে টেরাকোটার কাজ কিছু আছে, দেখতে পাচ্ছ এরমভাবে বিষ্ণু মন্দিরে। দেখতে পাচ্ছ তোমরা এখানে মুখে দিয়ে ছবি তুলতে পারবে এরমভাবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্রী রামকৃষ্ণদেবের জীবনীর কিছু অংশ এই পুতুলের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন সময় রামকৃষ্ণদেবের যে ঘটনাবলীগুলো আছে সেই ঘটনাবলীগুলো এই পুতুলের মাধ্যমে ফোটানো আছে। এটা কিন্তু দেখতে একেবারে ভুলবে না, খুব ভালো লাগলো আমার। কার্টুনভাবে দেখছো এমনভাবে পুতুলভাবে মডেল করে তোমাদেরকে বোঝানো হয়েছে যে কীভাবে রামকৃষ্ণদেব কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। দেখতে পাচ্ছি এরকম ধরনের পরপর এই দেখো এটা বিয়ে। গয়না ফেরত দিচ্ছে যখন লাহাদের গয়না নিয়ে গেছিলেন রামকৃষ্ণ দেব, তেমনভাবে করা আছে। দেখতে পাচ্ছি যে রাস অংশগুলো রামকৃষ্ণদেবের স্মৃতি বিজয়িত কালী মন্দির। দেখতে পাচ্ছ এটা কোপেশ্বর শিবের মন্দির। এখানকার মাহাত্ম্য, ঠাকুর যখন খুব পাগলাম ভাব হয়েছিল না, তো ওনার মা চন্দ্রমণি দেবী এসে 3 দিন না খেয়ে হত্যা দিয়ে পড়েছিলেন। তারপর আস্তে আস্তে তার জ্ঞান ফিরে পেল। লোকে বলতে পাগল হয়ে গেছে, কিন্তু আসলে না, ঠাকুর মাঝে মাঝে ভর করতো ওর উপর। যেমন দেখেছি আপনাদের পাইন্ডে সীতানাথ পাইনের ওখানে শিব ভর করেছিল, সেরকম এখানেও গোপেশ্বর শিব ভর করেছিল। এই পুকুরের নামে হলো কামার পুকুর, এটা হলো মেন কামার পুকুর, তাই তো? এই পুকুরটার নাম কামার পুকুর। কেন কামার পুকুর নাম হয়েছিল এমনি? কামার পুকুরটা কামারদের বাস বেশি ছিল তো, সেই হিসাবে হ্যাঁ পুকুরের নাম কামার পুকুর। দেখতে হচ্ছে এখানে কামারদের বাস বেশি ছিল, সেই জন্য এখানে এই পুকুরের নামে অনুযায়ী এই জায়গার নাম হলো কামার পুকুর। সরি, এই জায়গার নাম অনুযায়ী এই পুকুরের নাম অনুযায়ী এই জায়গার নাম কামার পুকুর। এই দেখতে হচ্ছে এই পুকুরটা। এখন আমি ঘুরছি তো কামার পুকুরের সাইট সিন করছি, মানে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ মা এসে এখানে হত্যা দিয়েছিলেন, সেই ব্যাপারটা বললাম তোমাদেরকে, সব দেখে নিলে। রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি ভবতারিণী মন্দির। এনারা কর্মসূত্রে কলকাতায় থাকেন, বছরে মাঝে মাঝে আসেন, আর নিত্য পূজার জন্য একটি পুরোহিত রেখেছেন, তিনি সব দেখাশোনা করেন। মা এমনি ওনার শখ ছিল যে মন্দির করব, তাই তিনি ঠাকুরকেও রেখেছেন এবং মা কালীকেও রেখেছেন, সেই হিসাবে করেছেন। এটা হচ্ছে ধনী কামানির মন্দির, ঠাকুরের ভিক্ষা মা। ছোটোবেলায় ঠাকুর খুব জেদ ধরেছিল যে ধনী গায়ে ছাড়া কারো কাছে ভিক্ষা নেবেন না, তাই সবাই তার কাছে
লাস্টে নত হয়ে বললো ঠিক আছে, গোদাই যারা চাইছে সেটাই তাহলে হোক। তাই তিনি ধনির কাছ থেকে ভিক্ষা নিয়েছিলেন। কি জন্য ভিক্ষা নিতে চাষ মানে দিচ্ছিল না বাড়ির লোকেরা? পঁয়তাল্লিশ ভিক্ষা নিতে হয় একজনকে, ভিক্ষা করতে হয় না? এনাকে দিচ্ছিল না কেন? ও এটা তো অন্য জাতের, সেই জন্য ধনির ছবি। তোমরা দেখতে পাচ্ছ এটা চিনু শাখারের বাড়ি। এটা হলো চিনু শাখারের বাড়ি। এখানে দেখতে পাচ্ছ এই এখন রামকৃষ্ণ মঠের আন্ডারে রয়েছে, এখানে প্রবেশ নিষিদ্ধ। তিনি গ্রামে ঘুরে ঘুরে শাখা বিক্রি করতেন। ইনি প্রথম গোদাইকে অবতার হিসেবে চিনেছিলেন, কারণ গোদাই ওকে একবার দেখিয়েছিল ওর উকে বানানো করেছিল যে কাউকে বলবি না, তাহলে তো বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু আনন্দে থাকতে পারে না, পুরো গ্রাম ঘুরে বলে বেরিয়েছিল, সেই জন্য ওর বংশে কেউ নেই। তাই এটা মঠ নিয়ে নিচে, নিচে বাচ্চাদের স্কুল হয়েছে, বিদ্যা মন্দির, আর উপরে গেস্ট হাউস হয়েছে। বাবার বাড়ি পুরো ঘোরা হয়ে গেছে, কামারপুকুর মোটামুটি পুরো ঘোরা হয়ে গেছে। এবার চললাম আমরা জয়রামবাটি। জয়রামবাটি কিন্তু আবার বাঁকুড়া জেলায় অবস্থিত, কামারপুকুর হুগলি জেলায় অবস্থিত এবং জয়রামবাটি কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। আর কামারপুকুর থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরেই জয়রামবাটি। তাই এখন আমি মায়ের বাড়ি চললাম। দেখো এখন চলে এসেছি জয়রামবাটিতে। জয়রামবাটি এখনও খোলেনি, এখানে 3:30টার সময় খুলবে, জাস্ট তার আগে চলে এসেছি এখন। তো হচ্ছে এরকম ধরনের দোকান আছে, তোমরা এখান থেকে বিভিন্ন রকম মেমেন্টো কিনতে পারো। দেখো দেখো এরকম ধরনের কিছু দোকান আছে, এখান থেকে বিভিন্ন রকমের মেমেন্টো কিনতে পারো। আগে তোমাদেরকে বাবার ভিটে দেখালাম, এখন দেখাবো তোমাদেরকে মায়ের ভিটে। দেখছো এখানে বন্ধ আর খুলবার সময় বলে দিচ্ছি, এপ্রিল থেকে সেপ্টেম্বর 5টা 30 টু 11টা 30 এবং বিকেলবেলা 4টে থেকে 8:30, এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হলো 6টা টু 11টা 30, 3:30 টু 8টা। মায়ের নতুন বাড়ি। মায়ের স্মৃতি বিজড়িত পুকুর দেখতে পাচ্ছ, এই যে ওরে বাবা মাছ দেখতে পাচ্ছ, মাছও আছে এখানে। আর ওই পুরাসে তোমাদেরকে মঠ তো দেখিয়ে দিলাম। আমি ভেতর থেকে দেখে আসলাম মা যেখানে থাকতেন সেই ঘরটা রয়েছে, রান্নাঘর রয়েছে, ইত্যাদি রয়েছে ওখানে। যাক, এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এর পরের পর্বে আমি দেখাবো এখানে থাকবার জায়গা। যাক, এই পর্ব এখানে শেষ করছি। আর তোমরা যদি একদিনের ট্যুর করতে চাও তাহলে এখান থেকে গোঘাট স্টেশনে চলে যাবে। গোঘাট স্টেশনে ঠিক 5টা 5-এ গোঘাট, তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে হাওড়া একটি লোকাল আছে, ওই লোকালে তোমরা বাড়ি ফিরে আসতে পারো। তোমরা দেখছো আমার নাম অরূপ, এই দাদার নাম অরূপ দাদার কাছে ঘুরে আসলাম। বলো দাদা, এখানকার সাইট সিন মানে করতে কি কি খরচ আছে? কোন কোন? কামারপুকুর সাইট সিন, জয়রামবাটি সাইট সিন প্লাস কোয়ালপাড়া, টোটাল 1200 টাকার প্যাকেজ। টোটাল 1200 টাকা। শুধু কামারপুকুর সাইট সিন করলে 400 টাকা। 400 টাকা। আর এখান থেকে যদি কেউ কামারপুকুর হয়ে জয়রামবাটি হয়ে গোঘাট স্টেশন যায়, কেমন কি খরচ? টোটাল আপনার শুধু এই সাইট সিন 400 আর 600, 150, 750 টাকা। 750 টাকা। আর তোমার ফোন নম্বরটা একবার বলে দাও। 9083 371 123। ঠিক আছে।